আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবর বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। বাজারে এখনও কমেনি বেগুন, শসা, লেবুর দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, চাহিদা বেশি। সব কারণেই দর এখনও ঊর্ধ্বমুখী। তবে স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ, মরিচের দাম। কিছুটা স্বস্তি ব্রয়লার ও সোনালী মুরগির দামে। ইংলিশ ও চিংড়ির দরও বেশ চড়া। রমজানের দ্বিতীয় সপ্তাহেও কমেনি বেগুন, শসা ও লেবুর দাম। বিক্রেতাদের দাবি, সরবরাহের চেয়ে চাহিদা বেশি থাকায় কমছে না দাম। এতে বিপাকে ক্রেতারা। বাজারে এখনো কমেনি লেবুর দাম। এক হালি লেবু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বড় লেবু প্রতি হালি 140 টাকা। কিছু কাস্টমার 6 মাসও দেখি নাই এক হালি লেবু কিনতে, কিন্তু এখন 5 হালি লেবু সংগ্রহ করতেছে। বেগুন, তারপর লেবু, এগুলোর দাম বেশি। অন্যান্য সবজির দাম কিন্তু খুব কম। তবে কিছুটা কমেছে মরিচ ও টমেটোর দাম। বর্তমানে প্রতি কেজি টমেটো 20 থেকে 25 টাকা আর কাঁচা মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। আমরা একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের জন্য বাজারে আসলে দেখা যায় যে 5,000-6,000 টাকা নিয়ে আসি, কিন্তু আমাদের চাহিদা মতো আমরা পণ্য কিনতে পারি না। আলু ও পেঁয়াজের দাম আগে থেকেই কম। বর্তমানে প্রতি কেজি আলু 20 থেকে 25 টাকা ও দেশি পেঁয়াজ 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। দাম আপনার মোটামুটি এবছর আছে, কিন্তু ওরকম কমতেছে না এবার। আসলে এই পরিবর্তনের পরে এক্সপেক্টেড ছিল যে বাজার মূল্যটা নিয়ন্ত্রিত হবে বা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মোটামুটি আসবে পূর্ব অবস্থার থেকে, কিন্তু প্র্যাকটিক্যালি এই আজকের দিনে এসে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। মাছ মাংসের বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 85 টাকায়। সোনালী মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 240 টাকায়। মুরগির দাম কমছে, এখন বর্তমানে 185 টাকা কেজি চলছে মুরগি। মাছের বাজারে ইলিশ ও চিংড়ির দরও বেশ চড়া। ছোট ইলিশ প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 1200 টাকায়। আকারে বড় ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকা কেজিতে। চিংড়ি বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজিতে। এটি চারটু বড় আছে, এটি 1600। আবার 1 কেজি 50 গ্রাম 100 গ্রাম ওগুলো আপনার 2300-2400 টাকা কেজি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। পবিত্র রমজানে ক্রেতা সাধারণের ভোগান্তি কমাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেশ জুড়ে চলমান আছে অভিযান। বন্দরনগরী চট্টগ্রামের একটি বিপণী বিতানে অভিযানের বিষয় জেনে নিব সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছ থেকে। জয়, অভিযানের সার্বিক বিষয়ে জানাবেন এবং তৈরি পোশাকের ক্ষেত্রে আসলে ভোক্তা অধিকার কোন বিষয়গুলোতে নজর দিচ্ছে? ধন্যবাদ মুরসালিন আপনাকে। আমি যেখানে আছি এখন সেলিমেন ব্রাদার্স নামে পাঞ্জাবির একটি বড় পাইকারি দোকান, শোরুম বলা যায়। এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা অভিযান শুরু করেছে। এখানে পাঞ্জাবির কোনো কমতি নেই, যেহেতু পাইকারি বড় দোকান, তার কারণে এখান থেকে কিন্তু তারা পাঞ্জাবি নিয়ে যায়। তো এখানে কিন্তু গরমিল আমরা দেখছি। এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যখন এসেছে, যেখানে 30,000 টাকার পাঞ্জাবি, 7,000 টাকার পাঞ্জাবি তারা 1,500 টাকা বলতে যে 1500 টাকা করে 2,000 টাকা করে বিক্রি করছে। আবার দেখা যাচ্ছে এখানে গায়ে লেখা আছে এখানে মেড ইন ইন্ডিয়া। আবার দেখা যাচ্ছে এই পাঞ্জাবিটা কিন্তু দেশে উৎপাদন করা হয়েছে। এরকম কিছু তথ্য তারা পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যারা দায়িত্বরত আছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এখানে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে এখানে কি গরমিল আপনারা পেয়েছেন? আমরা আসলে আমাদের একজন কর্মচারীকে রেকি করতে পাঠিয়েছিলাম, তারা কি দামের কোন পাঞ্জাবি বিক্রি করছে। তো আমাদের কর্মচারীকে বলেছেন ওনাদের 11,000 টাকার পাঞ্জাবি থেকে 12,000 টাকার পাঞ্জাবি আছে। তবে আরেকটা র্যাক দেখিয়ে বলেছেন এখানে 30,000 টাকা দামেরও পাঞ্জাবি আছে। তো বিষয় সেটা না, আমরা এইখানে তদারকি করতে এসে যেটা দেখলাম, ওনাদের পাঞ্জাবি কিছু পাঞ্জাবি হচ্ছে আপনার বাংলাদেশে প্রোডাকশন, কিন্তু এইখানে ট্যাগে লিখে রেখেছেন ইন্ডিয়া।
মেড ইন ইন্ডিয়া এটা লিখে রেখেছেন। তো সেটার ব্যাপারে আমরা ব্যাখ্যা চেয়েছিলাম। তারা যেটা বলেছেন সেটা হচ্ছে আপনার বক্তারা হচ্ছে ইন্ডিয়ান পাঞ্জাবি পছন্দ করে, দ্যাটস ওয়াই তারা এটা মেড ইন ইন্ডিয়া লিখে রেখেছেন। তো এইটা 30,000 টাকা যে পাঞ্জাবি আপনারা আগে এসে যখন পেয়েছেন, আপনারা যখন এসেছেন তখন কি 30,000 টাকার পাঞ্জাবি? না, আমরা যখন আসলাম, আমরা আসার পর তারা কিন্তু বলছেন আমাদের 30,000 টাকা দামের পাঞ্জাবি নেই, সর্বোচ্চ 7,000 টাকা দামের পাঞ্জাবি আছে, আর ম্যাক্সিমাম 3,000, 3,500 কিংবা 1,500 এই দামের পাঞ্জাবি আছে, সেটা বললেন আর কি। তো আমাদের মেইন কনসার্নের জায়গা হচ্ছে এটাই, তারা হচ্ছে বাংলাদেশে প্রোডাকশন করছে, সেগুলো তো হচ্ছে মেড ইন ইন্ডিয়া লিখা, সেটা এক ধরনের হচ্ছে বক্তাদের এর সাথে প্রতারণার সামিল বলে আমরা মনে করছি আর কি। ধন্যবাদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আছেন, আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। আমি একটু জানতে চাচ্ছি এখানে কি অনিয়ম পেয়েছেন, কোনো জরিমানা করেছেন কিনা? যে অনিয়ম হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট, অধিকাংশ প্রোডাক্টই ওনাদের দেশেই উৎপাদন। তো ওনারা যদি আমাদের মেড ইন বাংলাদেশ লিখতেন, আমার মনে হয় আমাদের বাংলাদেশের প্রোডাক্টও হাইলাইট হইতো। পোশাকের মান তো আমার কাছে মনে হচ্ছে যে ভালো, কিন্তু ওনারা মেড ইন বাংলাদেশ লিখতে পারতেন। মেড ইন বাংলাদেশ লিখলে যেটা হয় যে মানুষ নিতে চায় না, বা তারা যে উচ্চ মূল্যটা দাবি করবেন সেটার সাথে মানুষ হয়তো একমত নাও হতে পারে, এই জন্যই তারা মেড ইন ইন্ডিয়াটা লিখছে। তো আমরা তাদেরকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং সতর্ক করেছি। তবে বলে রাখি, এর আগেও তাদের অন্য আরেকটা আউটলেটে আমরা তদারকি করেছিলাম যে গত বছর, সেখানেও এই একই সমস্যা পেয়েছিলাম। আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা ব্র্যান্ড, আপনারা যদি মেড ইন বাংলাদেশ যে লিখেন, প্রোডাক্ট যদি ভালো হয়, মানুষ আপনাদের মাধ্যমেই বাংলাদেশের প্রোডাক্টটা হাইলাইট হবে, এটা আপনারা করবেন। তো আমরা সতর্ক করলাম আর কি তাদেরকে। আমার পাশে আছে মালিক পক্ষ আছেন, আমি একটু জানতে চাচ্ছি যে অনিয়মের কথা আমরা শুনেছি, 30,000 টাকার দামেরও আপনারা পাঞ্জাবি আছে আর কি। এগুলোর ভিত্তি নেই, এগুলোর ভিত্তি নেই। ওরা খেয়ে বলছে কি বলছে, এগুলো অধিকার এসেছে। ওর কথা তো আইন হতে পারে না ভাই, ওর কথা দিয়ে তো আরেকজনকে শাস্তি দিতে পারেন না। ইন্ডিয়ার পাঞ্জাবি দেশে উৎপাদন হচ্ছে, কি মনে হয়? ইন্ডিয়ান পাঞ্জাবি দেশ উৎপাদন, ইন্ডিয়ান গুলো ইন্ডিয়ান, এগুলো ইন্ডিয়ান, এগুলো ইন্ডিয়ান। এই যে 2 লক্ষ টাকা, এই যে 2 লক্ষ টাকা জরিমানা করেছে আপনাকে, করছে এখানে আইন করছে, আমি কি করবো? এখানে তো আমার করার কিছু নেই, এখানে তো আমার করার কিছু নেই। আমি তো আইন হাতে দিতে পারবো না, আমি তো আর শক্তি নাই আমার আইন হাতে নেওয়ার। এই পোশাকগুলো কোন জায়গা থেকে এনেছেন আপনি? আমি ঢাকা থেকে আনছি, এখন যারা আনছি করছে তাদের কাছ থেকে কিনছি। আর কিছু প্রোডাক্ট ঢাকার প্রোডাক্ট আছে, ওদের কাছ থেকে নিতে। আর আমি দেখেন, আমি যে দামগুলো নিতে দিই, এই দামের সাথে মালের সাথে মিল আছে কিনা, এই দামের সাথে মালের সাথে মিল আছে কিনা। আমাদের তো এখানে আহামরি দাম নাই, 8,000 টাকা দাম আছে, আমরা বিক্রি করতে দিই মাল 2,500 টাকা। মুসালির, আপনি বুঝতে পেরেছেন যে আমরা এখন ধরে দেখানোর চেষ্টা করেছে, তারা যেমনটা জানিয়েছেন যে এখানে জরিমানা করা হয়েছে, 2 লক্ষ টাকা জরিমানা করেছে। একই সাথে অন্যান্য যে শপিং মলগুলো আছে সেখানেও কিন্তু তাদের তদারকি থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মুসালির কাছে। জি জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে বিষয়টি দেখে নিলাম দর্শক, যে চট্টগ্রামের একটি বিপণী বিতানে অভিযান চলছে এবং সেই অভিযান ছিল তৈরি পোশাক কারখানার উপরে। দর্শক, আমরা একটু আমাদের যেই আজকের আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়টিও কিন্তু ঠিক করা হয়েছে, ভোক্তার অধিকার কতটা সুরক্ষিত, এই আলোচনার বিষয় চলবে আজ। দর্শক, আপনারা জানেন যে আজ বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস এবং দিবসটিকে প্রাসঙ্গিকতা রেখেই এই আলোচনার বিষয়টি ঠিক করা হয়েছে। আমাদের সাথে আজ 2জন অতিথি যুক্ত হবেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান এবং কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। আমরা আমাদের 2জন অতিথিকেই আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের যে আলোচনার পর্ব সেখানে। আমি শুরুতেই যেতে চাই আলিম আখতার খান, আপনার কাছে। আপনি দেখছিলেন চট্টগ্রামের, শুনতেও পাচ্ছিলেন চট্টগ্রামের বিপণী বিতানে আপনাদের মাঠ পর্যায়ের সহকর্মীরা তারা অভিযান চালিয়েছেন তৈরি পোশাকের একটি বিষয়ে। রমজান আসলে মূলত ঈদুল ফিতরকে লক্ষ্য করে কিন্তু বিভিন্ন বিপণী বিতানে এরকম জামা কাপড়ের কিন্তু এক ধরনের বাজার, এটিও কিন্তু বেশ বড় সম্প্রসারণশীল এবং ব্যাপক বিক্রি হয় এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে। কিন্তু দেখা যায় যে এই রমজান মাসে আবার বাজারের প্রতিও কিন্তু এক ধরনের অস্থিরতার একটি সুযোগ নেওয়ার চেষ্টা করে একটি মহল, একটি পক্ষ। আসলে কোন দিকে ভোক্তার অধিকার কতটুকু সুরক্ষিত করতে পারছেন আপনারা? থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। প্রথমত আজকে বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস, ওয়ার্ল্ড কনজিউমার্স ডে, সে উপলক্ষে সবাইকে আপনার ভোক্তা তথা নাগরিকদেরকে ধন্যবাদ জানাই। আমরা ভোক্তার অধিকার, আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, যেটা আমাদের আইনের 37 থেকে 55 ধারায় ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে, এর সাথেও আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়া যায়।
সে অনুযায়ী কেউ যদি ভেজাল পণ্য দেয়, কেউ যদি অতিরিক্ত মূল্য রাখে, কেউ যদি নকল কোনো সাবস্টেন্স দিয়ে থাকে, কেউ যদি প্রতারণা করে এবং এই ধরনের কাজে কারো যদি অর্থ বা স্বাস্থ্যের হানি হয়, তাহলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এবং আপনারা যেটা দেখলেন যে একটা দোকান সে লোকাল পণ্যকে ইন্ডিয়ান পণ্য বলে বিক্রি করছিল এবং সেটা দেখতে পেয়ে আমাদের ভোক্তা অধিদপ্তরের প্রতিনিধি তথা সহকারী পরিচালক এবং উপপরিচালকের সেখানে দণ্ড আরোপ করেছেন এবং সেটা নিয়ন্ত্রণ করার জন্য যা কিছু করণীয় করছেন। ভোক্তা অধিকার এখানে আমাদের কনটেক্সটটা একটু ওয়ার্ল্ড থেকে ভিন্ন। এখানে আপনাকে বা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এখানে গোটা পলিটিক্সটাই দূষিত হয়ে আছে, যে কারণে একজন প্রধানমন্ত্রীকে রাতের বা দিনের সবার অলক্ষ্যে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং ওনার যারা পলিটিক্যাল কর্মী আছেন টপ লেভেল থেকে ডাউন লেভেল পর্যন্ত ওরা অনেকেই পলাতক, অনেকেই গোপনে আছেন। একই সাথে ওনার সাথে যুক্ত যে সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা, আমলা বলেন, যা পুলিশের আইজিপি থেকে শুরু করে অনেকেই আপনার এখন গ্রেপ্তার। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অনেক অনিয়মের অভিযোগ আছে। তাদের কারো কারো কোনো সচিবের বাসায় কোটি টাকার মতো পাওয়া গেছে মর্মে আমরা সংবাদ দেখেছি। অর্থাৎ এখানকার টোটাল পলিটিক্যাল কালচারটাই দূষিত। তারই একটা অংশ হচ্ছে ব্যবসার সাথে জড়িত যারা আছেন তাদের মধ্যে থেকেও এই ধরনের লোকেরা থাকবেন এবং রমজানে সুবিধা নেবেন। এটা ছিল একটা ট্র্যাডিশন। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সকল ধরনের ব্যবসায়ীকে সাবধান করেছি, তাদের সাথে সভা করেছি, তাদেরকে বলেছি যারা ভোক্তারা কোনোভাবেই প্রতারিত না হয় বা আপনার শিকার না হয় প্রতারণার এবং মূল্য বৃদ্ধির। আপনারা দেখবেন ঢাকার বেশিরভাগ ব্যবসায়ী আমাদের সাথে একমত হয়েছেন। আমি এখন চট্টগ্রামের যাকে দেখালেন বা তার মাধ্যমে দেশবাসী যারা আছেন, রমজান শেষ হওয়ার আরো প্রায় 14-15 দিন বাকি আছে। এই সময়টাতে আপনারা রমজানকে উপলক্ষ করে মানুষের যে উৎসব, সেই উৎসব পালনের এবং পবিত্র রমজান মাসে আপনারা ভোক্তাদেরকে স্বস্তি দিবেন, এটা আমার একান্ত কামনা থাকবে। এটাই হলো আমার। জি, আলিম আখতার খান, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমরা যেতে চাই হুমায়ুন কবির ভূঁইয়া, আপনার কাছে যদি কিছু তথ্য দেই। আমরা গণমাধ্যমের যে বিষয়টি দেখেছি যে দ্বিতীয় এবং তৃতীয় রোজাতে আমরা বাজার পর্যালোচনা করে দেখার চেষ্টা করেছি যে বিগত 2-3 বছরের রমজানে যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো অত্যন্ত বেশি চাহিদা থাকে গ্রাহকের কাছে, সেগুলোর দামের একটি পর্যালোচনা করা হয়েছে এবং দেখা গিয়েছে যে এবছর সেই 11টি পণ্য বিশেষ করে বেশিরভাগ পণ্যের দাম কমেছে, কিছু স্থিতিশীল রয়েছে, খুব অল্প কয়েকটির দাম মূলত বেড়েছে। হুমায়ুন কবির ভাই, আপনি আসলে এই পর্যালোচনার সাথে একমত কিনা এবং কেন আসলে বাজার মোটামুটি স্থিতিশীল আছে বলে মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা বর্তমান সরকারের কাছে এবং বিশেষ করে ভোক্তা অধিদপ্তরের যিনি ডিজি মহোদয় আছেন, তো ওনাদের সাথে আমরাও কিন্তু মিটিং করছি, আমরা সভা সমিতি করছি এবং শুধুমাত্র একটা কারণেই, যেটার সাথে আমাদের ভোক্তা অধিদপ্তরের ডিজি মহোদয় সহ আমাদের যে জ্বালানি, আমাদের যে বাণিজ্য উপদেষ্টা, ওনার সাথে আমরা কিন্তু এই ধরনের পণ্যের দাম যাতে রমজানে বৃদ্ধি না পায় এবং যথাযথভাবে যে পণ্য যাতে অ্যাভেলেবেল হয়, এটা নিয়ে ওনার সাথে আমরা মিটিং করেছি। তো আমাদের আমাদের বাণিজ্য উপদেষ্টা কিন্তু আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছিলেন যে রমজানে আবার পণ্যের দাম বৃদ্ধি পাবে না। ওনাকে ধন্যবাদ। আমরা কিন্তু বাজারে অনেকগুলি পণ্যের দামে কিন্তু একটা সহনীয় পর্যায়ে আসছে এবং আমরা যেসব পণ্যের দাম বাড়ে এগুলি থেকে সরকার যথাসময়ে শুল্ক প্রত্যাহার করছে এবং এটার বেনিফিট কিন্তু আমাদের ভোক্তারা পাচ্ছে। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে, 2-1টা পণ্যের ক্ষেত্রে বাড়ছে। আমরা যদি বলেন যে আমাদের ওই যে লেবু, শসা, তারপরে আপনার আরো 2-1টা বেগুন, এগুলি ছাড়া বাদ দিলে পরে মাছের বাজার কিছুটা অস্থিতিশীল আছে। আর ব্রয়লার মুরগি যেটা বেশি প্রয়োজন হয় আমাদের এবং কক মুরগি, এগুলির দামও কিন্তু বাজারে কমছে। এই জন্য আমরা এবার বাণিজ্য মন্ত্রণালয়, বিশেষ করে ভোক্তা অধিদপ্তরের, তারাও কিন্তু বাজারে তাদের যে অভিযান বা মানে ভোক্তারা যাতে প্রতারিত না হয়, এই অভিযানটা কিন্তু বিভিন্নভাবে তারা চালু রাখছেন এবং সেই কারণে দেখা গেছে যে এবার আমরা অনেকগুলি দেখা যাচ্ছে যে সেমাই নকল হয়েছে, সেই সেমাই নকল সেমাই এখন ধরা হয়েছে। তারপর চিনি রং দিয়া
আমাদের আখের চিনি বানানো হয়েছে, এটাও কিন্তু ধরা হয়েছে। কারণ ভোক্তা অধিদপ্তরের যে কার্যক্রম, এটা তারা অনেক কষ্ট করে তাদের লোকবলের সীমাবদ্ধতা আছে, তারপরেও তারা বাজারে তাদের এই মুভমেন্টের কারণে কিন্তু পণ্যের দাম কিছুটা কমছে। এবং আমরা মনে করি যে এইবার গতবারের তুলনায় অনেক পণ্যের দাম কিন্তু এই রমজানে কমছে, যার জন্য আমরা সরকারকে এবং ভোক্তা অধিদপ্তরের যারা অভিযান করেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকে। এবং ভোক্তা অধিদপ্তরের সাথে আমরা যেহেতু জড়িত এবং আমরা তাদের সাথে একত্রে অনেক কাজ আমরা করে থাকি, তো সেই হিসাবে আমরা ভোক্তা অধিদপ্তরের থেকে আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু আমরা এই বছর পেয়েছি। এবং আমরা মনে করি যারা ভোক্তা অধিদপ্তর থেকে যারা যেসব আমাদের কর্মী ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করছে, আমাদেরকে সহযোগিতা ভোক্তাদেরকে সহযোগিতা করছে, তারা এই রমজান মাসেও তারা অভিযানে গেছে। যেমন আমরা তরমুজের বাজারেও কিন্তু ওনারা অভিযান চালাইছে এবং তরমুজ এখন 50 টাকা কেজি বিক্রি হইতেছে, যেটা 80-90টার নিচে থাকতো না। এটা ভোক্তা অধিদপ্তরের যারা অভিযান করছেন তাদের আমরা কৃতিত্ব আমরা মনে করি। এই জন্য যেহেতু ভোক্তার ডিজি মহোদয় আছেন, ওনাকে আমি অনুরোধ করবো ভোক্তাদের পক্ষ থেকে যে যারা ভালো কাজ করে ওনার মন্ত্রণালয় ওনার অধিদপ্তরে যারা আছে আর কি, তাদেরকে এই রমজানের উপলক্ষে তারা যারা ভালো মানে অবদান রাখছেন তাদেরকে যেন উনি পুরস্কৃত করেন। আর জি হুমায়ুন কবির ভূঁইয়া, আমি আপনার কাছে একটি সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি। হুমায়ুন কবির ভূঁইয়া, যেই কার্যক্রম বা যেই উদ্যোগ, মূলত কোন কার্যক্রম কোন উদ্যোগ এইগুলোর কারণে এই রমজানে বাজারে অন্তত পক্ষে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে? এটি কি নীতির কারণে নাকি ভোক্তা অধিকারের জনবলের ব্যাপক প্রয়োগের কারণে, কোন কারণে আসলে হয়েছে বলে মনে করেন? অবশ্যই নীতির কারণে। ভোক্তা অধিদপ্তর তো এটার সাথে জড়িত, যেহেতু তাদেরও মুভমেন্ট আছে, এটাও আমরা ইগনোর করতে পারি না। তো নীতিও আছে সেখানে। কিন্তু অনেকগুলি কথাটুকু বলতে চাই, তা হচ্ছে যে এবার আমরা রমজান শুরু হওয়ার আরো 1 মাস আগে সিদ্ধান্ত নিয়ে আমরা সারা বাংলাদেশে 68টা এক্সট্রা টিম গঠন করেছি এবং তারা কাজ করছেন প্রতি ডিস্ট্রিক্টে, এখনো করছে এবং আগামী 20 মার্চ পর্যন্ত এটা করবে এবং ওনাদেরকে এটা নির্দেশনা এবং প্রয়োজনীয় ব্যয়ভারের টাকাও অ্যাডভান্স দেওয়া হয়েছে। এটা একটা কাজ করছে, প্রতিটা জেলায় একটা এক্সট্রা টিম এবং ঢাকাতে এক্সট্রা 6টা টিম কাজ করছে। এটাও আমাদের একটা ইতিবাচক ফলাফল দিয়েছে বলে আমি মনে করি। আলিম আক্তার খান, এই পদক্ষেপ যদি আপনারা এই বছর নিয়ে থাকেন, তাহলে বিগত বছরগুলোতে আসলে কেন এই সমাধানটি কেন খুঁজে বের করা যায়নি? এখানে কি কোনো রাজনৈতিক বাধা ছিল? মানে এই বিষয়টা অতীতের বিষয়টা এভাবে আমি বলতে পারবো না। আমি যে উদ্যোগটা নিয়েছি সেটার কথাই আমি বলতে পারছি আর কি। জি আলিম আক্তার খান, আপনার কাছে আমি ফিরবো। হুমায়ুন কবির ভূঁইয়া, আপনার মতামতটি জানতে চাচ্ছিলাম। না, সেটা তো অবশ্যই মানে গত বছর রমজানে যে পণ্যের দাম যেভাবে ছিল, যেমন আমাদের এনবিআর, এইভাবে কিন্তু গত বছর অনেকগুলি পণ্যের দাম এবার কিন্তু শুল্ক আর প্রত্যাহার করা হয়েছে এবং এটা যথাসময়ে করার কারণে কিন্তু বাজারে পণ্যের দাম আসছে। যারা আমদানি করছেন, যেমন আলু, পেঁয়াজ, গত বছর যে দাম ছিল তার থেকে অনেক কমে, আবার মানে 40 টাকা কেজিতে আপনার পেঁয়াজ পাওয়া যাচ্ছে। আলু কিন্তু এখন 20 টাকা থেকে 22 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, যেটা গত বছর আমরা চিন্তা করতে পারিনি। ব্রয়লার মুরগির 250 টাকা পর্যন্ত 275 টাকা পর্যন্ত হয়েছে। এবার কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এখন 180 টাকা, যেটা আমি আজকেও দেখলাম। ডিম আমরা 10 টাকা করে ডিম অ্যাভেলেবল, ভেরি অ্যাভেলেবল ডিম। তো মাছের বাজার একটু ইয়ে আছে, একটু দাম একটু এদিকে সেদিকে আছে। তাছাড়া অন্যান্য পণ্যের দাম, সরকারের ব্যবস্থা এবং ভোক্তা অধিদপ্তরের যে মনিটরিং টিম যেভাবে আবার অ্যাক্টিভ হয়েছে, এবং আমি দেখলাম যে আমাদের উত্তরাতেই তারা 3টা অভিযান করছেন। প্রত্যেকটা অভিযানে তারা যেসব পণ্য ফেক পণ্য পাওয়া গেছে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যতটুকু আইনে কভার করে। এই ধরনের অবস্থা যদি বিদ্যমান থাকে আর কি, এবং ভোক্তা অধিদপ্তরের যে অভিযানগুলি যদি তারা এভাবে চলমান রাখে, তাহলে পণ্যের দাম বাড়ার কোনো সুযোগ নাই। আর কৃষি পণ্য আবার আমাদের আলু, তারপর পেঁয়াজ, রসুন, আদা, এইসব পণ্য কিন্তু আমাদের দেশে আবার প্রচুর ফলন এসে। আমি জেনে খুশি হবেন যে আমাদের যে চর বন্যার কারণে আমাদের যে চরের মধ্যে যে আবার যে পণ্য, যেমন পেঁয়াজের কথা যদি বলি, আলুর কথা বলি, এগুলি কিন্তু, এবং আমাদের মিষ্টি কুমড়া, এত প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া হয়েছে যে মানুষ কিনতে পারতেছে, নিতে পারতেছে না, এত বেশি যে জমির মধ্যে নষ্ট করে ফেলতেছে। সুতরাং আমরা এবার আলুর ব্যাপারে আমি ডিজি মহোদয়কে বলবো যে আলুর ব্যাপারে কিন্তু কোল্ড স্টোরেজে তারা কিন্তু 5 টাকা, যেটা 3 টাকা ছিল, এটা কিন্তু তারা 8 টাকা করার চেষ্টা করছে। এখন আমাদের
অভিযানের কারণে কিন্তু এটা কমে আসছে। তা আমরা পাশাপাশি এই সুযোগ পাশাপাশি আলু রাখার কৃষি যে বিপণন ব্যবস্থা, এটা যদি অধিদপ্তর সুযোগ কিন্তু করা যায় ভালো। কোল্ড স্টোরেজের মূল্য নির্ধারণ করে দিয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর সপ্তাহখানেক আগেই এই কোল্ড স্টোরেজে আলু রাখার জন্য একটি মূল্য কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। তার পাশাপাশি হুমায়ুন কবির ভাই, আপনার কাছে যেটি জানতে চাই যে ঈদ উল ফিতরের আগের এক সপ্তাহে বাজার নিয়ে কি কোনো কারসাজি হতে পারে, অথবা যেভাবে স্থিতিশীল আছে সেভাবে থাকতে পারে, কোনটি আসলে বিবেচনা করছেন আপনারা? না, ঈদের আগে বা পণ্যের দাম বাড়াইবার আর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না, কারণ 20 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের টিমগুলি বাজারে থাকবে। তারপরে তো তাদেরও যেহেতু ঈদের ব্যাপার আছে, দুই একদিন হয়তো এরকম করতে হতো। এই কারসাজিটা করার সুযোগ কমে গেছে, কারণ বিভিন্ন জায়গাতে কিন্তু আবার মুভমেন্টটা হইতেছে। ডিসি অফিস থেকে হচ্ছে, ঢাকা জেলা ডিসি যিনি আছে উনি করতেছেন, আমাদের উপজেলা লেভেলে ইউনিয়নের সব জায়গা থেকে একটা তৎপরতা আছে। এই সরকারকে তারা সবাই সহযোগিতা করতেছে। আমরা মনে করি যে যদি এই তৎপরতাটা বিদ্যমান থাকে তাহলে কিন্তু পণ্যের দাম বাড়ার আর কোনো সুযোগ নেই। জি, হুমায়ুন কবির ভূঁইয়া আপনি থাকবেন আমাদের সাথে। আলিম আখতার খান, আপনার কাছে শেষ যে প্রশ্নটি করতে চাচ্ছি, আপনারা যে পদক্ষেপটি নিলেন এর একটি ইতিবাচক ফল দেখলো সারা বাংলাদেশ, এবং এটিকে আসলে ভবিষ্যতের আরো দীর্ঘ সময় নিয়ে যাওয়ার ব্যাপারে আপনাদের এই পরিকল্পনা বা আপনার এই পরামর্শটি আপনি দিয়ে রেখে যাবেন কিনা? প্রথমত হলো যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা বছরই আপনার মনিটরিং এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থা নিয়ে থাকে, সেটা অব্যাহত থাকবে। যখন এই যে রমজান বা এই ধরনের প্রয়োজন দেখা দিবে তখন অবশ্যই আমরা ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে এটা কন্টিনিউ করবে বলে আমি আশ্বাস দিতে পারি। জি, আলিম আখতার খান এবং হুমায়ুন কবির ভূঁইয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা থাকলো আগাম। থ্যাংক ইউ। দর্শক, আমরা বিশ্ব ভোক্তা অধিকার দিবসে কথা বলছিলাম। ভোক্তার অধিকার কতটা সুরক্ষিত, এই প্রসঙ্গে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত ছিলেন। চলে যাচ্ছে আমাদের অন্যান্য সংবাদে। দেশে কোটি টাকার বেশি আমানত রাখা ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে 4,954টি, যা গেল বছরের ডিসেম্বর শেষে আগের 3 মাসের চেয়ে 4.23% বেশি। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং স্ট্যাটিস্টিক্স বলছে, ডিসেম্বর প্রান্তিক শেষে কোটি টাকার বেশি আমানত থাকা হিসেবের সংখ্যা দাঁড়িয়েছে 1,22,081টি। সেপ্টেম্বর প্রান্তিকে যা ছিল 1,17,127টি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 1,22,081টি হিসেবে মোট জমা রয়েছে 7,75,000 কোটি টাকা। আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল 7,47,000 কোটি টাকা। সেই হিসেবে 3 মাসে আমানত বেড়েছে 28,000 কোটি টাকা বা 3.75%। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবার জানিয়ে দিতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের দরদাম। দর্শক, এখন পর্যন্ত মুদ্রার বিনিময় মূল্যের দিকে তাকালে যে বিষয়টি দেখা যাচ্ছে, মার্কিন ডলার 121 টাকায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 122 টাকায়। ইউরো 124 টাকায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 129 টাকায়। পাউন্ড 149 টাকায় কিনে বিক্রি হচ্ছে 154 টাকায়। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়াল 32 টাকায় কিনে বিক্রি হচ্ছে 33 টাকা 10 পয়সায়। ভারতীয় রুপি কেনা যাচ্ছে 1 টাকা 32 পয়সায় এবং বিক্রি হচ্ছে 1 টাকা 42 পয়সায়। আমরা একটু স্বর্ণের দরদাম দেখে নিতে চাই। স্বর্ণের দরদামের দিকে তাকালে দেখা যাচ্ছে 22 ক্যারেটের সবচেয়ে ভালো স্বর্ণ প্রতি ভরি 1,50,862 টাকা। 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,44,003 টাকা। 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,23,428 টাকা। সনাতন স্বর্ণের প্রতি ভরি 1,01,640 টাকা। জেনে নিতে চাই রূপার দরদাম। সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,578 টাকা। 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,449 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি 2,111 টাকা এবং সনাতন রূপার প্রতি ভরি 1,586 টাকা। আমরা যেই
দর্শক, বিদেশি মুদ্রা স্বর্ণের উপর দরদাম জেনে নিলাম। আমরা যাইতে চাই অন্যান্য সংবাদে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে এখন থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার সঠিক পথে আছে শীর্ষক ছায়া সংসদের বিতর্কে এসব কথা উঠে আসে। সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, বিগত সরকারের আমলে অর্থনৈতিক ক্ষেত্রে যেসব তথ্য উপাত্ত দেওয়া হয়েছিল সেটার মধ্যে অসঙ্গতি ছিল। বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্যে এসব তথ্য ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আরও জানান, এলডিসি গ্র্যাজুয়েশনে সরকার তেমন কোনো প্রস্তুতিই নেয়নি। পণ্য বহুমুখী করার পাশাপাশি বাজার বহুমুখী করতে হবে, পণ্যের মান এবং অবকাঠামো তৈরিতে নজর বাড়াতে হবে। আমাদের আয়টা, রপ্তানি আয়টা বাড়ছে তৈরি পোশাক শিল্পে, সেটা মূল্যের কারণে না, ভলিউমের কারণে। অনেক বেশি পাঠাচ্ছি পণ্য, সেটার কারণে অনেক টাকা আসছে। কিন্তু অনেকে কিন্তু ওই একই পরিমাণ রপ্তানি আয় করছে, অনেক কম পণ্য, কিন্তু তার পণ্যটা অনেক কোয়ালিটি সম্পন্ন, উচ্চ হাই এন্ড অনেক দামি পণ্যগুলি তৈরি করে। সেটার জন্য আমাদের প্রস্তুতিটাও নিতে হবে। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির। ফিরছি দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। দর্শক, রাজধানীর পাশের গাজীপুরের বাজার পরিস্থিতি জেনে নিতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, গাজীপুরে বাজারে যে নিত্যপণ্যের সরবরাহ এবং দাম পরিস্থিতি জানাবেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বাজারের যে অবস্থা চলছে সেই বিষয়ে। আমি রয়েছি গাজীপুরের একটি কাঁচা বাজারে। আসলে রমজানকে ঘিরে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় কিন্তু এ সপ্তাহে একটু কম রয়েছে এবং ক্রেতা বিক্রেতারা কিন্তু একটু স্বস্তি প্রকাশ করছেন। আমি যদি একটু দেখাই যে বেগুন কিন্তু এই সপ্তাহে কিন্তু ৮০ থেকে ৯০ টাকা, কিন্তু গত সপ্তাহে ছিল ১০০ টাকা, এবং কাঁচামরিচ এই সপ্তাহে কিন্তু ৬০ টাকা এবং গত সপ্তাহে ছিল ৮০ টাকা। লেবু এই সপ্তাহে কিন্তু ৬০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে এবং আগে ছিল ৭০ থেকে ৮০ টাকা হালি। শসা ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং গত সপ্তাহে ছিল সেটা ৬০ থেকে ৮০ টাকা। আলু ২০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা এবং আদা ১২০ টাকা এবং রসুন ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমি যদি একটু বলি যে রমজান শুরু হওয়ার সাথে সাথে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা ছিল তা কিন্তু দাম বেড়েছিল, কিন্তু রমজান কয়েক রমজান যাওয়ার পর কিন্তু এ সপ্তাহে কিন্তু আস্তে আস্তে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম কিন্তু কমতে শুরু করেছে। সাধারণ ক্রেতাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এ সপ্তাহে কিন্তু অনেক নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে, যেমন আলু, বেগুন, শসা, লেবু, এই সমস্ত জিনিসপত্রের দাম কিন্তু কমেছে এবং বিক্রেতারাও বলছেন যে তারা কিন্তু তাদের কিন্তু বেচা বিক্রিও বেড়েছে, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম থাকলে আসলে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু বাজারে এসে ক্রয় করেন এবং তাদের বেচা বিক্রিও কিন্তু অনেক ক্ষেত্রেই বেশি হয় এবং ক্রেতারাও কিন্তু তাতে এই যে নিত্য প্রয়োজনীয় যে বাজারের দাম কমেছে সেই দাম কম নিয়ে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করছেন এবং বিক্রেতারাও বলছেন যে তারা কিন্তু এই যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা বা অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস যে ২০ টাকা কমেছে, সেটা কিন্তু স্বস্তি পেয়েছে। আমি একটু বলতেই পারি যে ক্রেতা বিক্রেতা সবকিছু মিলিয়েই কিন্তু এখন যে রমজান রয়েছে সেই রমজানে কিন্তু স্বস্তি প্রকাশ করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কাঁচা বাজার থেকে সর্বশেষ তথ্য। জি জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গাজীপুরের বাজার পরিস্থিতি জানানোর জন্য।
দর্শক, আমরা যে বিষয়টি দেখতে পেলাম সংবাদ আজকের শুরুতেই এবং এখন গাজীপুর থেকে যে বিষয়টি দেখা যাচ্ছে যে রমজান শুরুর আগে নিত্য প্রয়োজনীয় প্রায় 11 থেকে 15টি পণ্যের দাম নিয়ে কিন্তু কিছুটা আশঙ্কা ছিল সেগুলোর দাম বাড়তে পারে বলে। তবে রমজানের শুরুর দিনে কি দাম কিছুটা বাড়তি থাকলেও 3-4টি রোজা পেরিয়ে যাওয়ার পর, অর্থাৎ রোজা শুরুর 2-3 দিন পর পরই কিন্তু পণ্যের দামগুলো কমতে শুরু করে। বেশ কিছু পণ্যের দাম এখন স্থিতিশীল রয়েছে, কিছু পণ্যের দাম কিছুটা বাড়তি রয়েছে। সবকিছু মিলে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বাজারের পরিস্থিতি। রমজানকে সামনে রেখে চাহিদা বেড়েছে মুড়ির, ফলে মুড়ি উৎপাদনে দিনরাত এক করে কাজ করেছেন ঝালকাঠির মুড়ি গ্রাম নামে পরিচিত নলছিটির কারিগররা। এমনকি দূরের ক্রেতারা বাড়িতে এসে কিনে নিচ্ছেন মুড়ি। রোজার সময় ছাড়া অন্য সময়ে বেচাকেনা তেমন না থাকায় কষ্টে দিন কাটাতে হয় এই শিল্প সংশ্লিষ্টদের। তবে তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় বিসিক কর্তৃপক্ষ। ঝালকাঠি থেকে SM রেজাউল করিমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাটির পাত্রে ভাজা হচ্ছে মুড়ি, আর তা রাখা হচ্ছে বড় বড় পাত্রে। প্রাচীনকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে মুড়ি ভাজার ঐতিহ্য রয়েছে। পেশা হিসেবে বংশ পরম্পরায় এ কাজ করছেন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দারা, যা মুড়ি গ্রাম নামে পরিচিত। মুড়ি ছাড়া রমজানের ইফতার যেন অসম্পূর্ণ থেকে যায়, তাই তো মুড়ি ভাজার ধুম পড়েছে এখানকার দপদপিয়া, সরই, সূর্যপাশা, কুরালিয়া, তিমিরকাঠি ও নাচনমহল সহ কমপক্ষে 10 গ্রামে। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আমরা 12 মাসই মুড়ি বেচি, রমজান মাসে একটু বেশি ভাজা হয়। আমি 40 বছর তামাই মুড়ি বেচি, এখানে মুড়ি খুব ভালো। ব্যবসায়ীরা জানান, সার বা কোনো রকম কীটনাশক দ্রব্য ছাড়াই এসব গ্রামে মুড়ি ভাজা হয়, তাই স্বাদ ও স্বাস্থ্যের দিক বিবেচনা করে এখানকার মুড়ির চাহিদা রয়েছে দেশ জুড়ে। এই মুড়িটা বিনা সারে এবং কোনো মেডিসিন নাই, নুনের পানি দিয়ে রাইস তৈরি করা হয়। আমাকে এই এলাকায় মনে করেন সার ছাড়া শুধু লবণ পানি দিয়েই মুড়ি ভাজা হয়, সেই কারণে চাহিদা বেশি। মুড়ি খাইতে খুবই সুস্বাদু। রমজান উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে মুড়ি নিতে আসে। মুড়িগ্রামের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা এবং এর সঙ্গে জড়িতদের জীবনমান উন্নয়নে সহজ শর্তে ঋণদান ও কারিগরি সহায়তা দেওয়ার কথা জানালেন বিসিক কর্মকর্তা। মুড়ি শিল্পের কারিগরদের তালিকা বিসিকের নিকট সংরক্ষিত আছে। এই কারিগররা যদি আর্থিক বা কারিগরি সহায়তা চায় তাহলে বিসিক প্রস্তুত আছে ওনাদেরকে সহায়তা করার জন্য। হাতে ভাজা মুড়ি উৎপাদনের সঙ্গে ঝালকাঠির 250 পরিবার বংশ পরম্পরায় জড়িত রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদকে সামনে রেখে কর্মমুখর হয়ে উঠেছে সিরাজগঞ্জের ব্র্যান্ড তাঁতপল্লী। চাহিদা অনুযায়ী শাড়ি, লুঙ্গি, 3 পিস তৈরিতে ব্যস্ত তাঁত শ্রমিক ও মালিকরা। এখানকার তৈরি শাড়ি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, রপ্তানি করা হচ্ছে বিদেশেও। প্রতি বছর রং, সুতা সহ উপকরণের দাম বাড়লেও কাপড়ের দাম না বাড়ায় লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। আব্দুস সালাম সায়েমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মেশিনের খটখট শব্দে মুখরিত সিরাজগঞ্জের তাঁতপল্লী। কেউ সুতা প্রস্তুত করছেন, কেউ বা সুতোয় রং করছেন, আবার কেউ বা কাপড় গুছিয়ে রাখছেন। ঈদকে ঘিরে বাড়তি আয়ের আশায় তাঁত শ্রমিকদের কর্মব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন নানা ডিজাইনের শাড়ি, লুঙ্গি ও 3 পিস। ঈদ সামনে পড়াশোনা বেশি দরকার। এখন আমরা 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাম করি। বাজারে কাপড়ের চাহিদা বেশি বর্তমানে ঈদ উপলক্ষে, যার কারণে আমরা দিন রাতে পরিশ্রম করতেছি। এখন ঈদের চাপ, এখন 10টা 12টা করে কাপড়ের সুতা কাটি। অল্পই হয়, এখন ঈদকে ঘিরে সব কাজ চলতেছে। তাঁত মালিকদের অভিযোগ, জেলার 10 লক্ষাধিক মানুষ তাঁত শিল্পের সাথে জড়িত থাকলেও এই শিল্পের প্রতি সরকারের পৃষ্ঠপোষকতা কম। প্রতি বছর উপকরণের দাম বাড়লেও এই শিল্পের প্রতি সরকারের তেমন সুনজর নেই। প্রতি বছর উপকরণের দাম বাড়লেও বাড়ছে না কাপড়ের দাম। তবে এবছর ভারতীয় শাড়ি আসা বন্ধ হওয়ায় দেশীয় শাড়ির চাহিদা বাড়ছে। আমাদের যে কস্টিংটা যে পরে শাড়ি, সেই অনুযায়ী আমাদের মনে করেন যে সব সময় আমাদের কস্টিং মানে পাইতেছি কম। ভারতের কাপড় আলিগার আমাদের কাপড় চলে না আর কি, একদম শুয়ে পড়ে আর কি, মানে বিক্রি চলে না। যেই কারণে ইন্ডিয়ান কাপড় আসতেছে না, আমাদের কাপড়ের চাহিদা আছে। ইন্ডিয়া থেকে এই শাড়ি 3 পিস আনা বন্ধ করতে হবে। এটা বন্ধ করলে আমাদের এই কুটির শিল্প, আমাদের তাঁত শিল্পগুলো বেঁচে থাকবে।
রং ও সুতার দাম কমিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে বলে জানালেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট। রং এবং সুতার দাম কমানোর জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সিরাজগঞ্জের তৈরি সুতোয় জামদানি সহ নানা ডিজাইনের কাপড় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। দু 2025 অর্থ বছরের প্রথম 5 মাসে যুক্তরাষ্ট্রে বাজেট রেকর্ড ঘাটতি স্তরে পৌঁছেছে। শুক্রবার দেশটির অর্থ বিভাগ জানিয়েছে, গত অক্টোবরে শুরু হওয়া বাজেট ঘাটতি ছিল 1.147 ট্রিলিয়ন বা 1,14,700 কোটি ডলার। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর প্রথম পূর্ণ মাস ফেব্রুয়ারিতে ঘাটতি ছিল 30,700 কোটি ডলার, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 4% বেশি। কাতারে বাড়ির আঙিনায় সবজি চাষ করে সারা ফেলেছেন প্রবাসী এক বাংলাদেশি। মরুভূমির বুকে উচ্চ তাপমাত্রায় অসম্ভব হলেও এই কাজে সফল হয়েছেন বাংলাদেশি পদ্ধতি ব্যবহার করে। কাতারের বুকে চাষ করেছেন করলা, কুমড়া, বেগুন, শিম সহ নানা প্রকার দেশি সবজি। এতে করে তার নিজের চাহিদা যেমন পূরণ হচ্ছে, পাশাপাশি স্থানীয় বাজারেও বিক্রি করে হচ্ছেন লাভবান। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।